সবাইকে স্বাগতম আমাদের বাংলা ভিশনের নিয়মিত আয়োজন লাইভ আড্ডার আসর সকালবেলার রোদ্দুরে। আজকের দিনটা খুব স্পেশাল, বিশেষ একটা দিন। আজকের দিনটা হচ্ছে বাবা দিবস। আজ পৃথিবীর সকল বাবাদের জন্য এই দিনটি উৎসর্গ করা হয়েছে। পৃথিবীর সকল বাবাকে বাংলা ভিশনের তরফ থেকে শুভেচ্ছা এবং সালাম। আজ বাবা দিবসে বাবা নিয়ে গল্প হবে এবং সেজন্য আজ আমাদের স্টুডিওতে আছেন দুই ছেলে এবং তাদের বাবা। কারা? আসুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন বাবা জনাব রহমত আলী, আমাদের সবার প্রিয় মুখ। আছেন তার সাথে তার বড় ছেলে রজত এবং ছোট ছেলে শরণ। সহন, ইয়েস সহন। তো রজত এবং সহন দুজনকেই স্বাগত। আর রহমত ভাই তোমাদের নিজেদের নাম। থ্যাংক ইউ। রহমত ভাই, আচ্ছা এই যে বাবা দিবস, এই ব্যাপারটা কেমন লাগে আপনার কাছে? কি মনে হয়, এটা কি বাড়াবাড়ি নাকি ইটস ফাইন? কি কি লাগে আপনার কাছে? না, বাড়াবাড়ি তো মনেই হয় না, কারণ বিশেষ একটা দিনে বাবাকে স্মরণ করা, বাবাকে তো সন্তানরা সবসময় স্মরণ করে, রাইট। সব সন্তানই স্মরণ করে, সব বাবারাই সন্তানদের স্মরণ করে, কিন্তু স্পেশালি একটা দিন নির্ধারণ করাটা, এটা কিন্তু আসলে বিশেষভাবে আরো স্মরণ করাই, আরো বিশেষভাবে স্মরণ করাই। যেমন আমরা মা দিবসও দেখেছি, সব দিবসগুলিতে আলাদা আলাদা করে, যেমন ভ্যালেন্টাইন ডে হয়, ভ্যালেন্টাইন ডেতেই শুধু ভালোবাসা মানুষ তা তো নয়, সারা জীবন সর্বক্ষণই মানুষ মানুষকে ভালোবাসছে, সেটা পুরুষ এবং প্রকৃতি যে ভালোবাসা সেটাও ভালোবাসছে। তো এখন বাবা দিবসটা যে আলাদাভাবে পালিত হয়, সেটা আমার কাছে মনে হয় না বাড়াবাড়ি, বরং খুব ভালো মনে হয়। এই কারণে ওই বিশেষ দিনে, এই যে আজকে যেমন ওদেরকে আমি পাই না, কারণ আমরা ব্যস্ত থাকি, ও ব্যস্ত, ওরা দুই ভাই ব্যস্ত থাকে। এই যে বাবা দিবস উপলক্ষে এই যে একটা বিশেষ আয়োজন করেছে, এটা তো বিরাট। এক্স্যাক্টলি। এই যে পাশাপাশি বসে কথা পাশাপাশি, হচ্ছে, হ্যাঁ জানা হচ্ছে। হ্যাঁ, এই যে শহর স্কুলে চলে যায় সকালবেলা, ও সকালবেলা ক্লাসে চলে যায়, আমি ক্লাস সেরে শুটিংয়ে চলে যাই। হ্যাঁ, তো আমাদের সারাদিন তো যোগাযোগ হচ্ছে না, সেই রাত্রিবেলা। তো এই যে আজকে বাবা দিবসের জন্যই তো আজকে আমরা এই তিনজন একসঙ্গে হতে পেরেছি। এক্স্যাক্টলি। সুতরাং বাবা দিবসের দরকার আছে, অবশ্যই দরকার, ইহার সেই জন্য প্রয়োজনীয়তা রহি আছে। এবং সেই জন্য বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ডেকে আনার জন্য। ডেফিনেটলি, ডেফিনেটলি। আপনার বাবার গল্প শুনতে চাই। আমার বাবার গল্প মানে বাবা দিবস উপলক্ষে যেহেতু অনুষ্ঠানটা, বাবার গল্প বলতে, আমরা ছিলাম 8 ভাই 2 বোন, 10 ভাই বোন। এবং আমার পরিবারে মা এবং দাদি নানি থাকতেন। আমার পরিবারের সাথী দাদি এবং নানি, তারা মারা গেছেন। একজন দাদি মারা গেছেন, প্রথমে নানি মারা গেলেন 105 বছর বয়সে, দাদি 100 বছর বয়সে। মাশাআল্লাহ। এবং আমার বাবার আমরা সন্তান ছিলাম 8 ভাই এবং 2 বোন। এবং যেহেতু পিঠাপিঠি ছিলাম, সেহেতু মা একা বা বাবা একা সবাইকে সামাল দিতে পারতেন না, সেহেতু ওই দাদি নানি একজনকে মানুষ করত, মা একজনকে নিয়ে থাকতেন। হ্যাঁ, বাবা ব্যবসা সূত্রে বাইরে থাকতেন। সেহেতু বাবার সত্যি কথা হচ্ছে, সত্যি বলতে যে বাবার যে স্নেহ ভালোবাসা এবং যে ইয়েটা, সেটা আমরা খুব কম পেতাম, যেহেতু বাবা আচ্ছা। বাইরে থাকতেন। কিন্তু যখন বাবা সপ্তাহে একদিন আসতেন, কলকাতা থেকে আমরা শান্তিপুরে, আমাদের বাড়ি কলকাতা থেকে শান্তিপুর 3 ঘন্টা লাগে আসতে ট্রেনে। যখন সপ্তাহে একদিন আসতেন, তখন কিন্তু এই কোয়ালিটি, যে সন্তানের প্রতি যে বাবার স্নেহ মমতা, সেটুকু পেতাম। কিন্তু ওই সবসময় যে পাওয়াটা, সেই পাওয়াটা থেকে আমি বঞ্চিত হতাম এবং আমার খুব কষ্ট হতো একটা সময়ে। পরে যখন একটু বড় হলাম এবং বাবা আসলে মারাও গেলেন, আমরা খুব ছোটবেলা, আমি যখন ক্লাস আচ্ছা। 4-এ পড়ি তখন বাবা মারা গেলেন। ফলে সত্যিকার অর্থে বাবার সেই স্নেহ এবং ভালোবাসাটা, বাবার পিঠে চড়ে ঘুরে বেড়ানো, বাবার কোলের উপরে ওঠা, শুধু একটা স্মৃতি আমার সবসময় আমাকে টানে বাবার, সেটা হচ্ছে বাবা আমাকে চুল তুলে দেয়, পাকা চুল। তো আমরা ধান নিয়ে বাবার পাকা চুল তুলে দিতাম, পাকা চুল তুলে দিতাম, আর 1 পয়সা করে দিতেন বাবা। আচ্ছা। হ্যাঁ, এই স্মৃতিটা আমার খুব মনে আছে। এবং বাবা ঘুমিয়ে পড়তেন একটা সময়। হ্যাঁ, আমরা 2 ছোট ভাই বোন পিঠাপিঠি ছিলাম, আসমা এবং আমি। তো ওই স্মৃতিটা আমার খুব মনে আছে বাবার, এই আর কি। আর তবে আমার বাবা দেখতাম একটা জিনিস, যে খুবই স্নেহশীল ছিলেন এবং ধৈর্য শক্তি ছিল প্রচন্ড। আমাদের কিরকম? এত ভাই বোনগুলো এত অত্যাচার করতাম, মারামারি পিঠাপিঠি, কোনোদিন বাবা একটি গায়ে হাত তোলেননি,
একটু ধমক দিতেন, কিন্তু কোনোদিন কড়া ভাষায় কোনো কথা বলেননি। এবং আমার বাবা এত নিরীহ এবং শান্তশিষ্ট ছিলেন, আমার দেখা আর কি ছোটবেলার স্মৃতি। বা আমরা তো জানি বাবা মানে তখনকার দিনে অন্তত বাবা মানে খুব কড়া, না, বাবা তা প্রচন্ড ছিল না। রকম শাসনের মধ্যে রাখতেন। আমার বাবা তা ছিল তখনকার না। দিনে বাবার কনসেপ্টটাই তাই ছিল যে বাবা যদি কড়া না হয় তাহলে সন্তান মানুষ হবে না। সেই কিন্তু ওই আবার উল্টো দিকে মা কিন্তু ছিলেন খুব কড়া আমাদের। কারণ বাবা মারা যাওয়ার পর তো বড় ভাই, আমার বড় ভাই এবং মা মানে আমাদেরকে যেভাবে মানুষ করেছেন, সেদিকটা মা আবার খুব স্ট্রিক্ট ছিলেন সব কিছুতে। সন্ধ্যের মধ্যে ঢোকা, স্যান্ডেলটা বাড়ির দরজার বাইরে রেখে ভিতরে ঢোকা, হাত মুখ ধুয়ে তারপরে পড়তে ঘরের বসা, ভিতরে ঢোকা। এগুলো আবার খুব মা আমাদের দেখতেন। ওই রুলস এন্ড রেগুলেশনস গুলো মা এনশিওর করতে যে যেন হ্যাঁ, ছেলে পেলে শেখে। রাইট রাইট। বাহ, এবং ওগুলো আমি কিছু পেয়েছি, ওদেরকেও তখন বলি যে রজত সোহনকে বলি যে জুতো পায়ে দিয়ে অমুক করো না, নির্দিষ্ট জায়গায় জুতোটা রাখো। এগুলো আমি সবসময় এখনো বলি। ওরা খ্যাচ খ্যাচ করি, ওরা মনে করে যে বাবা খুব বেশি কথা বলছে, বকছে, এই ধরনের। এটা আমার মার কাছ থেকে পাওয়া। সুতরাং ছোটবেলায় শেখা যে নিয়মগুলো সেগুলো আপনি আপনার সন্তানদের মধ্যে চেষ্টা করি। excellent. যেটা বললো দাদা নিয়ে যাওয়ার, দাদার অনেক ধৈর্য, ওইটার কিছু পাইনি আর কি। Oh, that's pretty sad. পুরো এটা পুরোটা আমার দাদির সব গুণ পেয়েছে। মানে একদম হেভি স্ট্রিক্ট কড়া না, আবার মেজাজি। তুমি তার মায়ের কথা বলো, একজনকে তো করা হতেই হবে। ওর মা যেমন, বলো মায়ের কথা বলো। কি বলবো, আজকে তো ফাদার্স না, মায়ের কথা তো ফাদার্স সবাই ডে জানে, হ্যাঁ। প্রোগ্রামে বাবার তো কথা মা বলো। কিছু বলে না, ওই জন্য বাবাকে একটু দায়িত্ব বাবাকে নিতেই একটু- হয়, একটু, নিতেই হয়। নিতেই হয়। আচ্ছা, রজতের কাছে আসি। বাবা কেমন, মানুষটা কেমন? মানে ভালো কথাটা, খারাপ কথা বলতে হবে। আমরা খালি ভালো কথা বলি, কোনো হ্যাঁ, ভালো কথা অবশ্যই অনলি ভালো। অনলি অনলি খারাপ কথা সমালোচনা বলতে হবে হবে, আজকে। হ্যাঁ, একদম। আজ চান্স বাবার নামে যা ইচ্ছা আজকে তাই বলার। চান্স না, বাবা খুবই ভালো, বাসায় তো আমার ফিরে যেতে হবে। না 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 না, ঠিক আছে, ওই ওই সমস্যা নেই, আমরা গ্যারান্টি দিচ্ছি যে জীবনের কোনো নিরাপত্তা সমস্যা দিচ্ছি, নেই। নো প্রবলেম। সবই ভালো অনেক, কিন্তু একটু সমস্যা হচ্ছে যে এরকম বাসায় শুটিং থেকে ঢুকেই মানে তার মাথা সবসময় গরম হয়ে থাকে, মানে সবসময় কাকে ঝাড়ি দিবে। মানে শুটিং এর হ্যাঁ। সময় যে মেজাজ খারাপটা, ওটা বাসায় এসে বাসায় ডাউনলোড। এসে খুঁটে খুঁটে বের করবে কোনটা ভুল বা কোন একটু চেয়ারটা, ওই চেয়ার এখানে কেন, জামা কাপড় এখানে কেন, শন এই সে, আর খালি আমার উপর, শনের উপর, আম্মুর উপর, খালি মানে কিছু একটা পেলেই হলো। এটা হচ্ছে একটা সমস্যা একটা। না, আমি বাসায় ঢুকেই দেখি যখন কিছু ইয়ে দেখি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জিনিসটা নাই, তো সেটা তখন বাসায় মেজাজ ঢুকে খারাপ কেন? বাসায় ঢুকে তোমার তোমার ছেলেরা এক্সপেক্ট করবে যে তুমি একটু আসো, nice and নাইস, এতক্ষণ অনেকদিন পরে পরে, আসছে। সেটা যে একেবারে অনেকক্ষণ করি পরে না তা বাসায় কি এসে। নয়, একেবারেই করি না আমি। সেটা আস্তে ধীরে, মাথা যখন আস্তে ঠান্ডা হয়ে এসিটাকে ছাড়ি 22 বা 18 দেই, তারপর আস্তে আস্তে কুল ডাউন। বাবা ড্যাডি কুল, ড্যাডি কুল। মানে ঢুকার মনে মানে আধা ঘন্টা আমরা কেউ মানে আচ্ছা ঠিক পারলে আছে, ধারে কাছে রাখি, একটু একটা দূরে দূরে নিরাপদ থাকি। দূরত্ব বজায় রাখুন। না, বকি কিন্তু মারি তো না না, তোমাদের এটা গায়ে। আমি তো বলছি না, আমি তো বলিনি যে তুমি তো একটু আগে বললে যে বাড়ি তো ফিরতে হবে, এমন ভাবে বললা যে বাড়ি ফিরে আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বললে বাড়ি ফিরে তোমাকে মারবো, এমন ভাবে করলা তুমি। মানে ওই বকাটাই মারের হ্যাঁ। চাইতে অনেক বেশি। সেই, এটা ব্যাপার আছে, সেই। একটা ফিজিক্যাল মার আর একটা হচ্ছে মেন্টাল মার। সেই। হ্যাঁ, সুতরাং মেন্টাল মারের কিন্তু ভার ভার আরো বেশি। বেশি ফিজিক্যাল মারের চাইতে। সুতরাং সুতরাং ওটা হয় যে আচ্ছা শুটিং থেকে আসলো, আচ্ছা বাবা আসছে, ওরে বাপ, যে যার রুমে থাক ভাই, সামনে পড়িস না, পড়লেই শুরু হবে। এখানে একটু একটু পরে যখন দেখি জামা কাপড় চেঞ্জ করে একটু বসছে, তারপরে তো আধা ঘন্টা পরে, হ্যাঁ বাবা কি খবর? কি খবর? ও এসে জিজ্ঞেস করে, হ্যাঁ হ্যাঁ হাসাব হাসাব What's up? হ্যাঁ, What's up, কে, Daddy? what's up? রজত আচ্ছা, আচ্ছা। হাসাব, হ্যাঁ, তখন আরো মেজাজ খারাপ হয়, যে ইচ্ছা করে করে ওটা, যা আবার আগানোর জন্য। যে হোয়াটসঅ্যাপ আবার কি? উপরে কি তুই বললো ফ্যান? হোয়াটসঅ্যাপ উপরে কি? এবার থেকে তাই বলতে হবে। উপরে ফ্যান। সহন, বাবা কেমন? আমরা যেমন লাস্টবার যখন গল্প করেছিলাম তখন তুমি বলছিলে যে বাবা এমন মান মেরেছে যে হাড্ডি মোটা হয়ে গেছিল। হ্যাঁ কি জানি, হ্যাঁ। বাংলা বিষয়ে এখন আর মারলে লাগে না, না তখন অভ্যাস হয়ে গেছে। তখন এটা তার মানে বলেছিল। নিয়মিত মারে নাকি? তখন বলেছিল না, এটা তো তখনকার ডায়লগ, এর পরের পরের dialogue-টা বলো, নতুন এখন- কোনো পাঞ্চ লাইন। ওটার পরে কি হয়েছে? তারপরে কি ওইটার হলো? পরে আর কি মানে মারা হয়নি, কিন্তু
মানে মারাটে মুখ দিয়ে বের হয়। মানে মেন্টাল মার। হ্যাঁ, ওইটাই হয়। মানে বাসায় আসার পর ভাইয়া যেটা বললো, মানে বাসায় আসার পর আব্বু স্থির থাকে না, আচ্ছা একদম রুমে ঢুকার সাথে সাথে আমাকে ডাকবে, ডেকে একটা কাজ দিবে। কি প্রথমে কাজ দেয়? আচ্ছা, রুটিন, ঢুকলো, ঢুকে কি কাজ দেয়? ঢুকে যদি কাজ নাও থাকে হ্যাঁ। তাও একটা বানাবে, কারণ বাসায় আসা মানে আমাকে একটা কাজ দিতে হবে। বাসায় এসে শহর আসো, আমি যাই, তো এটা করো, ওই ফ্যানটা ছেড়ো, ওইখান থেকে এটা আনো, খাটের পাশে একটা জায়গায় একটা কাপড় রাখা, ওই কাপড়টা দাও। তো এগুলোর পরে কোনো একটা যদি ভুল টুল হয় তখন আবার চিল্লাচিল্লি শুনতে হয়। অনেক আব্বু মানে মাঝে মাঝে টেম্পারটা লুজ করে, তারপর এটা আস্তে আস্তে তখন আমারও আস্তে আস্তে একটু টেম্পার বাড়তে থাকে। বাড়তে থাকে যে কেন সারাদিন বাসায়, আমি বলি যে সারাদিন বাসায় আসছো মানে এতক্ষণ পরে একটু শান্তে বসো, সবার সাথে ভালো মতন কথা বলো, মানুষ ভালো জিনিসের জন্য মনে রাখবে। বাবা, জ্ঞান দিচ্ছে, জ্ঞান দিচ্ছে। সবার উপরে যদি চিল্লাও তাহলে তো কি বলো যে লোকটা বাসায় এসে চিল্লায়। তারপরে ওইটুকু না ঠিক আছে, তারপরে কি সবসময় চিল্লাতে তারপরে থাকি? পার্ট তারপরে উত্তেজনার পরের অংশ। উত্তেজনা, এই যে আধা ঘন্টা এরকম আধা থাকবে। ঘন্টা সমানে অ্যাকশন সিনেমা, অ্যাকশন হ্যাঁ, তো চললো, চলবে। অ্যাকশনের পরে তারপর আস্তে আস্তে যে বিছানায় বসার পর একটু গোসল গোসল মনে হয় করার পর তারপর ঠান্ডা হয়। পানি টানি মাথায় মাথায় পানি পড়ার পরে হ্যাঁ, কিন্তু তখন মানে বকাটা থাকে না, কিন্তু এই জায়গায় আবার পাশের রুমে ফোন দিবে, আর শোন মিস কল দিবে। ও, আচ্ছা মানে আমার পাশের রুমে একটু পর মিস কল মানে হচ্ছে আমার যেতে হবে রুমে। মিস কলটা পেয়ে গেলাম, হ্যাঁ বলো, ওই ফ্যানের সুইচটা একটু বন্ধ করো। এই খালি মিস কল দিবে, ফ্যানের সুইচটা একটু বন্ধ করো, পানির বোতলটা একটু দাও, ওই কাপড়টা একটু ভাঁজ করে এখানে রাখো। আরে একটু তুমি নিজে খাটো, তোমার ডায়াবেটিস, এটা তোমার এক্সারসাইজ দরকার। হ্যাঁ ও, এটা সবসময় করি নাকি বাড়িতে থাকার সময়? হ্যাঁ, সবসময় করি। সো ইউ সি দিস ইজ আ লার্নিং রহমত ভাই। হ্যাঁ, আজকে হলো আপনার এটা হলো আপনার আজকে ওই যে ইয়ারলি রিপোর্ট কার্ড দেয় না, এবং টিচার প্যারেন্ট টিচার্স মিটিং থাকে, আজকে হচ্ছে ফাদার এবং সান মিটিং। আচ্ছা, তারপরে বাবা কিছু হিসাবে বলো। যে আপনার স্কোর কত খারাপ সেটা আজকে তারপরে বেরিয়ে স্কোরটা কি গেছে। সবসময় খারাপ থাকবে নাকি? না তারপরে কিছু বলো। তারপরে আচ্ছা ভালো কিছু বলো, উনি ভালো কিছু রহমত খুব বলো, upset এবার হয়ে যাচ্ছে। এবার একটু ভালো ভালো কিছু কিছু বলো। শুনতে চাইছো আমি। শোন বলো। অনেক চিন্তা করতে হচ্ছে না, এরকম ভালো কিছু পাওয়া যাচ্ছে না, সরি রহমত ভাই, এরকম কিছু পাওয়া যাচ্ছে না, অনেক চিন্তা করতে হচ্ছে, গবেষণা করতে হচ্ছে। ভেরি স্যাড। বাবু দাঁড়াও, বাবু বলছে। বাবা চিন্তা করছে, সরি রহমত ভাই, বাবা হিসেবে তো পুরো ফেল করে গেলেন। আজকে তো আমাকে পুরো তুমি কি ভাবি আমাকে পচানোর জন্য এনেছো আজকে? পচানোর জন্য না, এনেছো না? না, আমরা সবসময় বাবা দিব, বাবা এমনিতেই আমরা এটা থেকে বেরিয়ে চাই, আমরা আসলে সত্য উদ্ঘাটন না না, করতে চাই। এটা ঠিক, এটা আমি টেম্পটেড হয়ে গিয়ে হয়তো, কিন্তু আমাদের মধ্যে অদ্ভুত একটা ফ্রেন্ডলি একটা ব্যাপার আছে। আমরা তিন বাব্বাটাই আমরা খুব ফ্রেন্ডলি একটা বিহেভ করি আমরা সবাই সবারই সাথে। জলীয় মানে চারজনই আমরা খুব জলিয়া কত জলিয়া। আমরা খুব দুষ্টুমি করি, ইয়ার্কি মারি বাবার দুই ছেলের সাথে, ওরা ওটা এনজয় করে। সেটা কিছু বলো তোমরা সেই হ্যাঁ না, বিষয়ে। তা তো অবশ্যই। এটা না, বলো। আমাকে বলা না না, আমি হয়েছে আমি যত বলছি খারাপ negative কথা। না, ও, negative আচ্ছা, না। সুতরাং ওগুলি এখন ও, আচ্ছা, ওটা তাহলে- ভালো হতে তো হবে, ওনা- রিলেশনশিপ থাকবে। উনি- সবাই কিন্তু তুমি শোতে কি এসে নেন? আমার হ্যাঁ, বাবা আমার ভালো, বাবা খুব ভালো। আমার বাবা খুব ভালো, আমার মা খুব ভালো। I mean, this is so typical and হ্যাঁ। so boring. তো তুমি কি ম্যান যখন হচ্ছে, এবার একটু আমি ভালো কিছু শুনতে চাই, ওরা বলুক। না। এটা বাবা আমি বলছে যে ওরা খুঁজে পাবে নিশ্চয়ই, আজকে চিন্তা করে দেখবে যে ভালো কি আছে। যাক, তার আগে একটাতে আসি রবীন্দ্র আপনার কাছে, যে ছোটবেলায় আপনার বাবা মারা গেছে, রাইট? সো আপনি বলছিলেন যে বাবার কাঁধে চড়ে বাবার সাথে যে জাপটি করা, হ্যাঁ, যে বাবার সাথে যে মজার রথকালকি করা, এই ব্যাপারটা সেভাবে আপনার পাওয়া হয়নি। পাইনি, না, পাওয়া হয়নি। ওরা কিন্তু পেয়েছে, রজতা শাওনের বেলায় তখন কি হলো? আমরা পেয়েছি। ওরা বলুক ওদের ব্যাপারটা। যেমন না, আপনি তুমি বলেন মানে তার মানে আপনার ওই যে না পাওয়ার ব্যাপারটা, সেটা আপনি আপনার সন্তানদের মধ্যে ওদেরকে হ্যাঁ। দিয়ে সেটা পাবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যেমন ধরুন এখনো রজত যখন পড়াশোনা করে, বা আয় না বাবা তোকে একটু আদর করি, তো দাঁড়িয়ে উঠে যদি কেউ আয় না আদর করি, ও আবার পাশে এসে বসে, বা আমি আবার একটু মাঝে মাঝে অভিনয় করি, ও বাবা, ও শোনো, কি হয়েছে, কি হয়েছে বাবা, পাটা টিপে দেয় না, আমি জাস্ট ওর একটু ইয়ে নেওয়ার জন্য, টাচ নেওয়ার জন্য, পা হ্যাঁ। সুন্দর করে পা টিপে দিই।
আর ওকে যখন বলি বাবা একটু টাইম নেই। টাইম নাই চলে গেল। মানে একটা ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট করে, ডাইরেক্ট টাইম নেই স্যার, পারবো না। না এইটা যেমন ও ছোটবেলায় তো সবসময় আমার পিঠে থাকতো, আমি উপরে হয়ে শুতাম, ও পিঠে থাকতো, পিঠে পিঠে হাঁটাহাঁটি করতো, আমরা হাঁটতো বাবা হাঁটতো, ও তাই। আর ওকে তো সুমো পালোয়ান বলতো, ছোটবেলায় ওই রকম ছিল, ও আচ্ছা তাই, কিন্তু এখন তো না এখন সুমো পালোয়ান বলতো, মাসুম রেজার নাম দিয়েছিল সুমো পালোয়ান। আচ্ছা তো যাই হোক, ওই জিনিসটা এখন ওদের মধ্যে দিয়ে আমি হয়তো বাবার ওই ইয়েটা আমি পাইনি, কিন্তু আমি ওই সন্তানদের মধ্যে দিয়ে ওটাকে আমি পূরণ করার চেষ্টা করেছি এবং পেয়েছি আমি। যখন দুজনেই নাটকে তো- রিহার্সালে যেতেন তখন রজত সহন দুজনেই হ্যাঁ, রজত যখন ছোট, ওরা যে 5 বছরের ডিফারেন্স দুজনের, আমরা যখন রিহার্সাল করতাম তখন রজতকে নিয়ে যেতাম রিহার্সাল রুমে এক জায়গায় চুপ করে শুইয়ে দিতাম, ও শুয়ে থাকতো চুপ। না, কিন্তু সহন এটা কম। শহর এটা কম পেয়েছে, রজত বেশি পেয়েছে। শহরের সময় অলরেডি তখন বাড়িতে কাজের লোকজন ইত্যাদি ইত্যাদি চলে এসছে, ওকে দেখাশোনা করছে ও। নানি আপিন মা ছিল। হ্যাঁ, তখন ওর আপেন মা মানে আমার শাশুড়ি ছিলেন, ওকে দেখাশোনা করেছে। কিন্তু ওর সময়টা খুব একটা টাইম পেরিয়েছি আমরা শুটিং এর সময়, সরি শুটিং বলছি মানে ওকে রেখে যাওয়ার কোথাও জায়গা নেই, জায়গা ছিল সুতরাং না। সাথে নিয়ে যেতে সাথে হচ্ছে। নিয়ে যেতাম। একদিন একটা মজার ঘটনা বলি, আমার বাড়িতে টুটুল ভাইয়ের একটা ছবি, সাইদুল টুটুলের টুটুল ভাই, জি। ছবির একটা কাজ হচ্ছে আধিয়ারের, প্রচুর কস্টিউম ডিজাইন করছিল জলি, প্রচুর কাপড় চোপড় আমার বাড়িতে রং হচ্ছে, শুকানো হচ্ছে, ফেলা হচ্ছে। হ্যাঁ, তখন 78 এর আগের শাখা বছর। বিল্ডিং এ হঠাৎ দেখছি শহর নাই বাড়িতে, আচ্ছা। ছোট্ট তখন। আচ্ছা ওরও মনে আছে কিনা, নাই 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 খোঁজ শীতের দিন, হ্যাঁ নাই খোঁজ করে দেখছি ওই যে কখন ঘুমিয়ে পড়েছে তার উপরে কাপড়ের স্তূপ পড়েছে, ও কাপড়ের ভিতরে ঢোকানো। আসলে হ্যাঁ, মনে আছে তোমার এটা? ও তো অনেক হ্যাঁ, ছোট, ও অনেক ছোট ছোট। অনেক ছোট তখন। তখন মানে আমরা আশ্চর্য, কই নাই, তারপরে একটু দেখছি কাপড়টা নড়ে চড়ে উঠলো, তারপরে জলই কাপড়টা সরাতে দেখছি কাপড়ের ভিতরে শুয়ে আছে। আর প্রিম্যাচিওর বেবি ছিল তো, খুবই ছোট ছিল। আচ্ছা। না না, ও যে ছোট ছিল পরে বলো। বড় হওয়ার পরেও আর কি বলছি, সাইজও অনেকদিন ছোট ছিল। কিন্তু এখন তো মাশাআল্লাহ সবাইকে এখন তো লম্বা হয়ে গেছে সবকিছুতে। সবাইকে ছাড়িয়ে গেছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সবাইকে ছাড়িয়ে। তো এটাই আর কি, তুমি যেটা বলছিলে যে ওই আমার ওই ইয়েগুলো খুব মনে পড়ে আর কি, মানে ওদের দুইজনের না, আমরা সবসময় দুপুর বেলায় 3 জন একসাথে, 4 জন একসাথে এক খাটে লড়াঘড়ি করি। জড়াজড়ি করে ঘুমানো, এগুলো ছোটবেলা থেকে এখনো হ্যাঁ, এখনো প্রায় এখনো করা হয়। চারজন মিলে একসাথে রক্তারক্তি চলে, তাই তো? আমি তো কিছুদিন আগে ওর সাথে যুদ্ধ করেছি, ইয়ে মাঝে মধ্যে দুইজন মাঝে মাঝে wrestling করি দুইজন। না, Wow. ওর- তা সেই wrestling এর রেজাল্টটা কি? আরে পারি এখন না। তাই পারবে নাকি? ওর সনের আমার থেকে বেশি জোর ওর। Oh my God! পারি না ওর সাথে, পারি না। Seriously, শোন? ওকে প্যাচ করে কষে একদম। Heavy energy নাকি? আব্বুতে বেশি শক্তি হয়। শাবাশ, শাবাশ। হয়েছে না? কিন্তু রজতের চাইতে? বাচ্চা আমার বেশি। থেকেও। Oh God, great. So, কয়েকদিন আগে বাসার যেটা ছিল না। শক্তিশালী ম্যান হচ্ছে এখন শহন। সুপার সুপার। তো আমাদের সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতির। বিরতিটা নেই? বিরতি নিয়ে ফিরে এসে আবার আমরা Please. বাবা ছেলের আড্ডায় বসি। আসছি একটু পরেই আবারও সকালবেলার রোদ্দুরে। স্বাগত আরো একবার আমাদের বাংলা ভিশনে লাইভ আড্ডার আসরে সকালবেলার রোদ্দুরে। আজ বাবা দিবস এবং বাবা দিবসের আড্ডা হচ্ছে আমাদের প্রিয় রহমত আলী ভাই এবং তার দুই সন্তান রজত এবং সহনের সাথে। তাদের সাথে আড্ডায় ফিরবো, তবে সেই আড্ডাতে যাবার আগে আমাদের সাথে আমাদের একজন বন্ধু আছেন ফোনে। চলুন আগে তার সাথে কথা বলি। আপনাকে স্বাগতম সকালবেলার রোদ্দুরে। কে বলছিলেন কোত্থেকে? হ্যালো, আমি মিতা বলছি। জি মিতাপা। মিতা চৌধুরী, হ্যাঁ হ্যাঁ। ও রহমত মিতা, রহমত হ্যাঁ মিতা, রহমতকে বাবা দিবসের অভিনন্দন জানানোর জন্য। ও থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোকে। কিন্তু অনেক আজকে তো ধন্যবাদ। রবত ভাই বেজ্জতি হচ্ছে বাবা হিসাবে। তার বেইজ্জতি হচ্ছে কেন? এই যে ও আপনি দেখেন না এতক্ষণ? না না তোমার না, এতক্ষণ দেখা উচিত ছিল তোমার। আপনি মিস করছেন। এরকম বেজ্জতি কোনো বাবা আজ পর্যন্ত হয় নাই টেলিভিশনে লাইভ। মিতা, হ্যাঁ, বলো। দুই বলো। রজতা সহন আমাকে এমন পচাচ্ছে, হ্যাঁ, মানে পচাচ্ছে, আমি হ্যাঁ। আমার মতো রাগী বাবা নাকি পৃথিবীতে নাই।
এটা কিন্তু আমার বাড়িতে সবসময় যা আশা করছিস তুই বল আমার সম্পর্কে একটু অন্তত একটু আমাকে সম্পর্কে আপনি ভালো বল। কথা বলেন। একটু ভালো আমি কথা বলে দাও, তোমার বুঝছো? তোমার ছেলেরা রজত আর সহন তোমাকে পচাচ্ছে কেন জানো? পচাচ্ছে কারণ তুমি ওদের সাথে এমন একটা বন্ধু সুলভ ব্যবহার করো। দেখো অনেক বড় বড় বাংলা ব্যবহার করছি। এমন বন্ধু সুলভ ব্যবহার করো, তোমার সাথে ওদের সম্পর্কটা এতই সুন্দর যে ওরা তাই তোমার সাথে এইভাবে কথা বলতে পারছে। এবং আমাদের আমাদের আমরা যখন ছোট ছিলাম আমার মনে হয় না আমরা আমাদের বাবা মার সাথে এভাবে কথা বলেছি। সেই সম্পর্কটা আমাদের ওরকম ছিল না। তা আমার কেন যেন আমি জানি, কেন আমি বিশ্বাস করি যে এখন আমাদের বাবা মার সাথে আমাদের সম্পর্কটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে বন্ধুর মতো দেখে। শ্রদ্ধা নিশ্চয়ই করে, শ্রদ্ধা তো আছেই, কিন্তু সেই বন্ধুত্ব যে আছে তোমার সাথে সেটা কিন্তু ওই শ্রদ্ধাকে ছাপিয়ে যাচ্ছে। এটা সে বন্ধুর শ্রদ্ধা তুমি পাচ্ছ এখন, এই জন্যই তোমাকে পচাচ্ছে। ঠিক ঠিক একদম তুমি মানে মিতা সত্যি তুই যা মূল্যায়ন করলি আসলে আমার কাছে এখন মনে হলো অনেক শান্তি পেলাম বুঝছিস। তোমার সাথে একটু কমপ্লিমেন্ট পেলে। আমি তো একটু গম্ভীর কথা বলে ফেলছি আর কি। না 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 এই কথাটা খুব জরুরি ছিল তো না, তোর রমত ভাইয়ের মূল্যায়নটা। মনে শান্তি জুড়ে খুব দরকার ছিল। আপনি খুব আপসেট হয়ে যাচ্ছিলেন। না 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 রে মিতা, আপনার এক্সপ্লেনেশনটা রমত ভাইয়ের এখন অনেকখানি মন ঠান্ডা করবে। না না মিতার অবজারভেশন এত ভালো, মানে আমার এই কথাগুলো শুনে খুব ভালো লাগলো মিতার যে ধন্যবাদ আসলে মিতা আপা, তাই। অনেক থ্যাংক ধন্যবাদ। ইউ, তোমাদের সবাইকে অভিনন্দন। হ্যাঁ রজত মিতা সহকে তোকে অনেক অভিনন্দন। ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ ভেরি ধন্যবাদ। মাচ। থ্যাংক তো যে, আপনাদের কাছে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই দর্শক, একটু আগে এখানে একটা ঘুষ বিনিময় প্রস্তাব চলে এসছে। ঘুষটা হচ্ছে যে রহমত ভাই অফার করছেন ঘুষটা, সেটাকে যে বাবা তোকে টাকা দিচ্ছি তুই তো বাবার সঙ্গে একটু ভালো বল। এবং শহন বলছে যে আগে টাকা দাও তারপরে ভালো বলি, কারণ লাইভ অনুষ্ঠান বলে ফেললে পরে তো ফেরত দেওয়া যাবে না। যাই হোক এখন এই পর্যায়ে আছে আর কি পুরো ব্যাপারটা। এনিওয়ে, তো রহমত ভাই যখন বাবা হলেন, আপনি যখন খবর পেলেন যে আপনি বাবা হয়েছেন এবং আপনার সন্তান রজতকে প্রথম যখন আপনি দেখলেন এবং রজতকে যখন প্রথম আপনি ধরলেন, হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা এটা খুব অসাধারণ একটা প্রশ্ন করেছো, এটা আমার এই সম্পর্কে কোনোদিন কোথাও বলিনি, আজকে আমি বলতে চাই। আমি জলি কনসিভ করার পর আমার খুব ইচ্ছা ছিল আমার একটা মেয়ে হোক, সত্যি বলছি। আমি মানে কন্যা সন্তানের জন্য খুব উদ্গ্রীব ছিলাম। যখন আল্ট্রাসাউন্ড করার পর ডাক্তার বললেন যখন বোঝা যাচ্ছে না, সাধারণত মেয়ে হলে ডাক্তাররা বলে না আল্ট্রাসাউন্ড করার পর যে মেয়ে হবে, এটা বলে না সাধারণত। তখন আমি বুঝে নিলাম যে কনফার্ম মেয়ে একদম। সরি, তারপরে যখন সিজার বেবি, যখন সিজার করে রজতকে পৃথিবীতে আলো দেখানো হলো, এবং আমার হাতে দেওয়ার আগে বা আমি দেখার আগেই তো খবরটা চলে আসলো, রাইট, ওটি থেকে চলে আসে, চলে এসছে যে ছেলে হয়েছে, আপনার একটা কি খাওয়াবেন, মিষ্টি খাওয়ান, অমুক খাওয়ান, তখন সব বলে না। তো খুবই খুশি, ছেলে অনেক খুশি হবে বাবা। আমি কিন্তু অতটা খুশি হইনি তা না, কিন্তু মানে যতটা খুশি হতাম মেয়ে হলে ততটা খুশি হয়নি রজত হয়েছে বলে। কিন্তু ছেলে হলো বলে অদ্ভুত মানে ইয়েটা হলো যে যখন জলিকে আনা হলো এবং সন্তানটাকে আমার হাতে দেয়া হলো রজতকে, ডাক্তার তখনও বলেন ওর জন্ডিস হয়েছে, ও ভূমিষ্ঠ হওয়ার পরে জন্ডিস ছিল ওর। তখন যখন কোলে আসলো রজত, তখন ওটা ছেলে না মেয়ে আমার কোনো তখন আর ইয়ে নাই, তখন আমার সন্তান। এই যে শিহরণটা অদ্ভুত, মানে এটা বলে বোঝানো যাবে না, কিন্তু কাউকে বলে বোঝানো যাবে না। তখন আর ছেলে মেয়ে মাথায় নাই তো আমার, তখন আমার সন্তান আমার এটা যে এই যে অনুভূতিটা, সুখানুভূতি, মানে আমার চোখ দিয়ে জল পড়ার মতো অবস্থা আর কি। মানে তখন আর আমার মাথায় নেই, তখন ওই আমার ছেলে, ওই আমার মেয়ে,
সন্তানী। হ্যাঁ, এই হচ্ছে আমার অনুভূতি। রজত, এটা কি শুনেছো? আমি কোনোদিন বলেছি কিনা জানি না তোমাদের। না, আমি সবসময় জানতাম তুমি মেয়ে চাইতে। ও জানে, ও জানে তো। কিন্তু তো আমি বলতাম তুই আমার মেয়ে, তুই আমার ছেলে। বাবা বলো না, ও তো ছোটবেলায়, না আমি কেন মেয়ে হবো, আমি ছেলে। এক্স্যাক্টলি, ছেলেই কোনোদিন মেয়ে হতে চাইবে না। এই হচ্ছে রজত। সত্যি আল্লাহ মানে বাঁচিয়ে রাখুক ওকে। মানে আমার খুবই তখনকার অনুভূতিটা আমার বোঝাতে পারবো না আমি সেই সময়কার অনুভূতি। তবে Exactly. সন্তানই, ছেলে হোক মেয়ে হোক, অ্যাবসলিউটলি, এটা এখন বুঝি আমি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। শহনের বেলায় কি হলো? শহনের বেলায় আপনি আবার এক্সপেকটেশন ছিল না যে এবার আমার মেয়ে, একটা ছেলে যখন হয়েছে এবার একটা মেয়ে চাই? শহরের বেলায় আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, ছেলে মেয়ে হোক সেটা আমার মাথায় ছিল না। ওর কারণ ও বেলায় প্রিম্যাচিওর ঝামেলা বেবি ছিল ছিল। আচ্ছা। ও খুবই যন্ত্রণা হয়েছে ওর মায়ের, এবং খুবই কষ্ট পেয়েছে ওর মা। ও 6 মাস 15 দিনে জন্ম ওর, ও গড। অনলি। একটু বের। মানে ছোট্ট একটা বেবি। এবং ওর মা যখন অনেকেই আমাকে বলেছিলেন, আমার বন্ধুরা, ডাক্তার বন্ধু ইভেন, যে এটা বেবিটাকে নষ্ট করে ফেলো, কারণ প্রিম্যাচিওর বেবি অনেক সময় বিকলাঙ্গ হয়। সরি। তো যার জন্য কিন্তু আমি শুনিনি, নো, হোক না, কি আছে। এবং 6 মাস 15 দিনে যখন ওকে বাধ্য হলো ডাক্তার সিজার করতে, তখন সঙ্গে সঙ্গে ওকে ইনকিউবেটরে রাখা হয় 18 দিন। তখন ওই জলি ওর মুখ দেখেনি, 18 দিন ইনকিউবেটরে রাখা হয়েছিল। তো আল্লাহ ওকে বাঁচিয়ে দিল। মানে দ্যাটস এ মিরাকেল। মিরাকেল। আবার হেলদি, মানে এরকম এবং হেলদি। এরকম আর healthy, মাশাআল্লাহ এরকম হ্যাঁ। হেলদি, মানে কে এবং, বলবে যে হ্যাঁ, যখন এবং বেরিয়েছিল এরকম ছোট কালো কুচকুচে, মানে কালো হবে একদম, একদম কিন্তু সবার থেকে ফর্সা এখনো। অসহ্য। হ্যাঁ। তো এরা সব উপরওয়ালা আর কি, মানে অদ্ভুত মিরাকলই বলবো যে ও আজকে সুন্দরভাবে বেঁচে আছে, সুন্দরভাবে হ্যাঁ খেলতে, মাশাআল্লাহ লেখাপড়া স্ট্রং, করতে, এবং সব লাইক করতে। তখন আমার ওই সন্তান ছেলে না মেয়ে ওঠার মাথায় ছিল না। আমার মাথায় ছিল সবসময় ও সুস্থ একটা আল্লাহ বাচ্চা আমাকে একটা হোক, সুস্থ বাচ্চা সুস্থ দাও। বাচ্চা হোক একটা। এবং আল্লাহ আমাকে আমার আজকে মানে আর ইয়ে শুনেছে আর কি কথা। আলহামদুলিল্লাহ, আই মিন এর চেয়ে বড় আর কোনো কিছু নেই। রজত, চোখের সামনে একজন বাবা আছেন, এবং ইনশাল্লাহ কোনো একদিন তুমি নিজেও বাবা হবে, রাইট? তো তুমি কেমন বাবা হতে চাও? আমি কেমন বাবা হতে চাই? আমি অবশ্যই চাই যে আমার বাবার মতন কিছু গুণ আমার থাকুক। এরকম যে আসো এই ফ্যানের সুইচ মিস কল পাওয়ারের ইউটিলাইজ করতে হবে। হ্যাঁ, এটা করতেই হবে। এটা করতে হবে। আমি ভাই Physical বাবা, power আমার miss আমার একটা call। পাওয়ার আছে ভাই। আমি এই ইউজটা তো করবই। না, একটু না। অ্যাডভান্টেজটা তো নিব। না, না, তাহলে তুমি নিবা না। তাহলে তুমি আচ্ছা, এখন আমি থেকে নেবো নিবা। না। শুনেন, আপনার নাতিরা কি ফেস করবে এবার আপনি বুঝুন। এইবার বুঝো। এইবার বুঝুন। না না, আমি আর চার্জার থেকে আমি নিজেকে দিয়ে দেবো। No more miss call। না না, তবে এটা বলো তোমরা, আমি কিন্তু নিজের কাজ নিজেই ম্যাক্সিমাম করি। বলো, না, হাত, ওই পা, তা job, করো। এগুলো তো আমি Come on, করি। এখানে jokes হচ্ছে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তুমি সিরিয়াস জি। না না না, Serious হয়েছে। সিরিয়াস হবে না। তুমি কি বলতে যাচ্ছিলে আর কি? হ্যাঁ, লাইক sure. ফাদার লাইক সান নাকি? বললাম কি জানি বলতে চাচ্ছিলাম। Like father, like son, নাকি? না ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। বাবার সম্পর্কে ভালো কিছু এখনো মনে করতে পারছে না, সবই ভুলে যাচ্ছে ও। আজকে ভুলে যাওয়ার রোগ হয়েছে। খুব কষ্ট করে একটা মনে হলো এটা ভুল। খুব কষ্টে বাবার একটা ভালো কথা মনে পড়ছে, সেটার কথা বলতে দিয়ে ভুলে গেছে। সো স্যাড। রহমত ভাই, আপনার যে কি হবে? কি হবে রে? আপনার ভবিষ্যৎ খুব খারাপ। আচ্ছা শহন, তোমার কাছে জানতে চাই যে তুমি বাবা হিসেবে কেমন হবে, কেমন বাবা হবে তুমি? আমি হ্যাঁ ইনশাআল্লাহ। হতে চাও বলছে। আমি এই যে ভাইয়া যেটা বললো, মানে এরকম মিস কল দিবা আর হ্যাঁ কয়েকটা অ্যাডভান্টেজ তো আছে। you will take that এগুলো হচ্ছে advantage. পার্কস। Yeah. বাবা হলে যে সুবিধা এটাই তো আগে দেখবো। বাবা আমার সুবিধাগুলি 100% আদায় করে নিব। ফ্যান ছাড়ো, এদিকে আসো, এদিকে আসো, এই পার্টি। না, এরকম এদিকে আসো, না ভালো লাগছে আবার ওইদিকে যাও। শুনতে হবে শাবাশ, আদর্শ বাবা একদম। I know. তুই বাবা হোস না, প্লিজ তুই বাবা হোস না। আমার এদিকে তুই তো ছেলেদেরকে শেষ করে বেরো বেরো দিবি একদম, বুঝতে পেরেছি। ওদের জীবনের যে তিক্ত অভিজ্ঞতা সেটা সেটাই দেখছি আমি। ভবিষ্যতে কাজে লাগে। Oh God. আচ্ছা, বাবার সাথে আর একটা বড় ব্যাপার যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা নিয়ে বাবার সাথে লাগে, সেটা হচ্ছে টাকা পয়সা।
না ওরে আচ্ছা এই টাকা পয়সার ব্যাপারটা কেমন? ওইটা আমাদের আরো বেশি লাগে, সবচেয়ে বেশি লাগে হচ্ছে আব্বুর সাথে টাকা পয়সা দিয়ে। আচ্ছা, সেটা কি একটু শুনি? মানে আব্বু ধর মানে এরকম যে বিভিন্ন মানুষকে টাকা দিচ্ছে, আচ্ছা ড্রাইভার চাচ্ছে সাথে জি, সাথে 2000 3000 বা বন্ধু বান্ধব কেউ ধার ছিল সাথে। আর আমরা যদি 50টা টাকাও চাই, 50 টাকাও না, 50 টাকা না, আব্বুকে যদি বলে আব্বু 30 টাকা আমার মোবাইলে পাঠিয়ে দিও, 20 টাকা পাঠাবো। আমরা negotiate। 20 টাকা আর 50 টাকার জন্য আব্বু 50 টাকা দাও, কি করবা? আব্বু টাকা নেই পকেটে, না দিতে পারবো না, গত মাসে তোমাকে ওই অমুক একদম মনে থাকে গত মাসে অমুক তারিখে এত এত টাকা দিয়েছিলাম। আমি বললাম, আব্বু রিক্সা ভাড়া এখন কত তুমি জানো? না দিব না। এই নিয়ে আর শহরের সাথে আরো বেশি, আমি তো পারি না, আমি এমনিতেই পারি না, আমার ভালো লাগে না, আমি চলে যাই। শহরের সাথে লাগে হচ্ছে মেইন ঝামেলাটা, টাকা দিয়ে। বাহ, আমাদের সাথে আমাদের একজন বন্ধু যোগ দিয়েছেন ফোনে। Please. আপনাকে স্বাগতম সকালবেলার রুটিনে। কে বলছিলেন, কোত্থেকে? আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, বাপি ভাই একটু রহমত স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি আছেন উনি। হ্যাঁ, রাহা বলো। বলছিলাম, স্যার আপনার স্টুডেন্ট কি নাম? রাহা। ও রাহা, আচ্ছা বলো বলো রাহা। হ্যাঁ স্যার, আমি ফোন দিলাম, এতক্ষণ শুনছিলাম আলোচনাটা। হুম। রজত সোহনকেই বলতে চাই, মানে বলো। স্যারকে আমরা শিক্ষক হিসেবে পেয়েছি সরাসরি, কিন্তু স্যারের আরেকটা রূপ আমরা, এটা বাবা রূপ, মানে স্যারের প্রতিটা স্টুডেন্ট এটা পেয়েছে আমি বলবো। স্যারের একটা আদর ভালোবাসা মানে প্রতিটা স্টুডেন্টের জন্য, সেটা আমরা ক্লাসে পড়াশোনার পাশাপাশিও দেখেছি যে স্যার আমাদেরকে কতটা মানে বাবা সুলভ আচরণ আমাদের সাথে করেছেন এবং এতটা ভালোবাসতেন। সেজন্য বলছিলাম যে রজত সোহন কি করে শুধু বাবার খারাপ দিকটা বলছে। আমরা সম্ভবত এটাও জানি যে সোহনের সম্ভবত 3 মাস তখন ম্যাডাম মনে হয় ভারতে গিয়েছিলেন উচ্চ শিক্ষার্থে, তখন সোহনকে দেখাশোনা কে করেছে? যে স্যার মানে সোহনকে এতটা মানে আদর ভালোবাসা দিয়ে দেখেছে, রাবু এগুলো সেই সোহনের সোহন শোনা কি করে উচিত। পাচ্ছে না বাবাকে একটু ভালো মানে কোনো কিছু ভালো কিছু বলার জন্য। না থ্যাংক ইউ রাহা। ব্যাপারটা তা না, ব্যাপারটা আসলে অনেক বেশি মজা। ভালোবাসলে অনেক বেশি বন্ধু, যেটা মিতাপা বলেছেন যে বন্ধুর সম্পর্ক যখন যখন একজন বন্ধু কিন্তু আরেকজন বন্ধু সম্পর্কে ভালো বলে না, সারাক্ষণ পচায়, সারাক্ষণ উল্টাপাল্টা বলতে থাকে, সারাক্ষণ খোঁচায়, এটাই হচ্ছে বন্ধুর সম্পর্ক। এবং আমাদের জলি আপা, আমাদের রহমত ভাই, তাদের 2 সন্তান, তাদের মধ্যে সম্পর্কটা আসলে এত মধুর, এত বেশি বন্ধুত্বপূর্ণ যে সেখানে সারাক্ষণই এরকম হাসি মজা চলতে আর থাকে। আজকে আমরা এখানে এসে মানে ঠিক করে এসেছি যে আজকে শুধু পচানো হবে, আজকে শুধু কেউ পছন্দ। কাউকে নিয়ে কোনো ভালো কথা বলবে না। এক্স্যাক্টলি, এবং সে বন্ধুত্ব যে কতখানি গভীর হলে এটা করা যায় সেটারই প্রমাণ হ্যাঁ, আজকে রাহা আমাদের। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এই এই জিনিসটা তুমি আসলে তোমার একটু অন্যভাবে নিয়ে ফেলেছো, কিন্তু আসলে সেই জায়গাটা না, তুমি আসলে তোমার ভালোবাসা, তোমার শ্রদ্ধার জায়গা থেকে তুমি ঠিকই আছো। তবে রজত সোহন যেটা বলেছে সোহন, সেটা আসলে কিন্তু সোহন তার ওই মনের কথা ওইভাবে বলেনি, আসলে আমাকে মনে হয় একটু অন্যভাবে ও ইন্টারপ্রেট করেছে। সেটা আমার কাছে খুব আনন্দেরই লেগেছে। তো না, অনেক এটা তো- ধন্যবাদ রাহা তোমাকে, তুমি ফোন করার জন্য। তুমি ভালো থেকো। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে এরকম হয় আর কি। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদের এখানে আসার জন্য, আর আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা ছিলেন আমাদের সাথে। দেখা হবে।